না না, বিএনপি কোন থিয়েটার বাজে? বিএনপি আগে ডাকতে হবে? কি বলেন আপনারা এগুলা? এইগুলা করে বৈষম্য সৃষ্টি করেন। এই জন্য বৈষম্য সৃষ্টি করেন, এই জন্য আমরা বৈষম্য সৃষ্টি করেন। বিএনপি কে থিয়েটার বাজে তাকে সব জিজ্ঞাসা করতে হবে, তাকে জিজ্ঞাসা করে দেশ চালাইতে হবে। সে কে? ইসলামী দলটা কে? জামাতি বা কে? হয় রাজনৈতিক দলের সাথে কথা বললে সকল রাজনৈতিক ডাকতে হবে, সবাইকে ডাকতে হবে, 58টা দলের নেতাদেরকে ডাকতে হবে। কাউকে ডাকবেন, কাউকে ডাকবেন না, আবার ঐক্যের কথা বলবেন, আবার আপনারা আবার বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হোয়াট ইজ নট ঠিক আছে? ঠিক আছে মানে কি? বিএনপি কে? জামাত ইসলাম কে? উনাকে একা ডাকবেন কেন? আপনি নন কেন? আমি নই কেন? একজন নয়? 58টা আছে, 58টা কেন ডাকবেন না আপনি? কেউ না আসতে পারে, তার সমস্যা থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু আপনি কেন 58টা রাজনৈতিক দলকে একসঙ্গে ডাকলেন না? ইউনূসের বিদায়ের ঘণ্টা হয়তো বাজতে শুরু করেছে। ডিজিটাল মিডিয়ায় সরকার এবং ইউনূস বিরোধী প্রপাগান্ডা হঠাৎ করেই যেন বেড়ে গেছে। আপনি একটা বলেন, এত বড়টা শোকের পরে আপনি সেখানে 4 জন রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন, আপনারা কি এজেন্ডা নিয়ে গেলেন? কেন গেলেন? কি কারণে গেলেন? আপনারা 4টি রাজনৈতিক দলে কি আপনারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন? পরবর্তী দেখা গেল আজকে 10 জন রাজনৈতিক দল নেতাকে ডাকছে, তাহলে সারা বাংলাদেশে কি 14 জন? আর একটি অভিন্ন ইস্যুতে আপনি পার্ট করে ডাকবেন কেন? কি কারণে ডাকবেন? এই প্রশ্নগুলো কে করবে? কার কাছে করবে? এই সরকার এত হাস্য উজ্জ্বল ভাবে দেখাচ্ছে সবাইকে, তার মাসটাকে দেখাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই, তোমরা ঘাবড়িও না, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা সব ঠিক মতো চালাচ্ছি। এবং দেখো আমরা এই ঘটনার পরপরই আমরা 4 দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, শোকজ করেছি, তারা আসছে এবং তাদেরকে ধমকিয়ে দিয়েছি, তাদেরকে বলে দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনার আসিফ নজরুলের যে ভাষায় কথা বলেছে, এরপরে রাজনৈতিক দলের কোনো সম্মান থাকে বলে তো আমার মনে হয় না। সে আসিফ নজরুল বলেছে, প্রধান উপদেষ্টা থেকে বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তার মানে ঐক্যবদ্ধ নাই বলে তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে। উনি ঐক্যবদ্ধ থাকার জন্য এসে ধমকে দিলেন এবং সে ধমক খেয়ে ওনারা 4 জন বেরিয়ে গেলেন। 2 দল কথা বললো আর 2 দল মাথা নিচু করে চলে গেল। এই যে অবস্থা, এই অবস্থাতে আমরা কি বিশ্লেষণ করব, কি বলবো? এই সরকারের কাছে তো কোনো দামই নাই। আগামী গত সরকারকে তো গালাগালি করলে তো জেলে যেতে হইতো, এটা তো ভালো ছিল, জেলে গেলে তো মানুষের কাছে বুঝতো যে না ও জেলে গেছে। এই সরকার তো গায়ে মনে হয় এত মোটা চামড়া যে তাদের গায়ে লাগে না। আপনি দেখেন আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে সরকার চাইলে উনি পদত্যাগ করবেন। এটা কোনো এথিক্যাল কথা হইলো? এটা কোনো মূল্যবোধের কথা হইলো? শিক্ষিত মানুষের কথা হইলো? সরকার চাইবে কেন আপনি পদত্যাগ করার? সরকার তো আপনাকে ডিসমিস করবে, সরকার আপনাকে বরখাস্ত করবে। সরকার আপনাকে বলবে কেন পদত্যাগ করেন? সরকার তো আপনাকে বরখাস্ত করবে এবং বরখাস্ত করার আগে আপনাকে বদ্ধ থাকা যে বলতে পারে তাহলে আপনি পদত্যাগ করে চলে যান। সরকার তো বরখাস্ত করার কথা। এখন আপনি একটা জিনিস, আপনি মিটিংটা ছিলেন, একটা জিনিস দেখেন, মিটিংয়ে ব্যাপারটা কি যে উত্তরে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা নিয়ে মিটিং, কিন্তু ওই মিটিংয়ে এই নিয়ে কি আলোচনা? এই যে ছাত্রদের দাবি, এটা নিয়ে এত জল ধরা হলো, এইসব নিয়ে কি আলাপ করতে হবে? মানে একটা আলাপের সঙ্গে এখন এটার মধ্যে ওনারা ফেস্টিভ্যালটাকে ভাইয়া কে বললো আপনাকে যে উত্তরা ঘটনা নিয়ে মিটিং হয়েছে? কোথায় পেলেন আপনার? কে বলছে? তাহলে আমরা তো তাই করি, জাতি তো তাই মনে করছে। তারা তো আপনি এত মনে করেন কেন? আপনি এত কিছু মনে করেন কেন? এই যে মনে করা নিয়ে তো সমস্যা হয়েছে। আপনারা সবকিছু মনে করে ফেলেন, আপনারা সবাই নিজেদের মতো করে মাধুরী মিশায় কথা বলে ফেলেন। ওনাদেরকে কেন ডাকছে? সরকার কি বলছে? সরকার কি বলছে আমরা একজন ডাকছিলাম? ওনারা চা পান খাইতে বসছে এবং হাসি খুশি ফুর্তি, কি নির্লজ্জের মতো আমাদের প্রধান উপদেষ্টা হাসতেছিলেন, কিভাবে এক একজন কামড়াচ্ছিলেন। তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন, যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে, তাহলে সেখানে আলী রিয়াজ কেন? সেখানে মনির হায়দার কেন? সেখানে তথ্য সচিব কেন? তারা কেন ভিতরে? তারা কেন সেখানে তাদের পাশে বসবে? বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার, আসেন চা পান খাই, খুব মজা হয়েছে,
এতগুলো মানুষ মারা গেছে, খুব আনন্দের কথা, ফুর্তির কথা, আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে, আমরা কথা বলার সুযোগ দিয়েছে, আসেন আমরা কথা বলি। আর যদি আপনি ঐক্যবদ্ধ না হন, এইবার তো শিশুদের মারছি, আগামীতে কিন্তু আপনাদের মারবো, হয়তো এই কথা বলে দিয়েছেন, হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি, দেখা দিলাম কি করতে পারি আমরা। আগামীতে যদি লাইনে না আসেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা কে কোথায় বেঘরে প্রাণ হারাবেন, কার উপরে হেলিকপ্টার পড়বে, কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই। উনি হাসতে হাসতে বলে দিলেন। আমার তো মনে হয় এই কথাগুলোই বলছে। আপনার সাবেক দল বিএনপিতে কি অভিজ্ঞ মানুষ নাই, ভালো মানুষ নাই? তাদের নিশ্চয়ই অসংখ্য আছে বাংলাদেশের সেনা রাজনীতির মধ্যে আছে, ওনারা কি বোঝে না? এত বড় দল, তবে ওনাদের কি ভবিষ্যতে এসব প্রশ্নের সাময়িক সময়, তো আপনি এই দলের কি প্রশ্ন করতে হবে না? ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বহিষ্কার হবো? আপনি কি আবার বহিষ্কার করবেন? আপনাদের বহিষ্কার বারবার হয়েছে, আমি কি বললাম, আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন, আপনি আমাকে বলেন, আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই, আমাদের দুই নেতা যারা গিয়েছিলেন তারা অন্তত গম্ভীর ছিলেন, তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল, তারা আমি ধন্যবাদ জানাই, কাজে ওনারা উদ্বিগ্ন ছিলেন এবং আমি আশা করেছি নিশ্চয়ই উনি উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের কাছে বলে আসতে পেরেছেন, এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই উনাদের নামে কেউ কিছু বলে নাই। উল্টা আসিফ নজরুল বলছে বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ গদ বাঁধা কথাগুলো বলে দিবেন। আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো অবস্থাতে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলেছে, বলার কোনো সুযোগ ছিল না, ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না। এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটা বলেছে। কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক, এখানে যেহেতু আলিরিয়া ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি সংস্কারের ব্যাপারে কিছু ঐক্যমত হওয়ার জন্য হয়তো অনুরোধ করতে পারে, তাদেরকে সুযোগ নিয়েছে এই এই বোমা বলে ওই বিমান দুর্ঘটনাকে। বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে সুযোগ নিতে উস্তাদ, উনি বিভিন্ন সুযোগে বিভিন্ন কাজ করেন। উনি হয়তো এই সুযোগটা নিয়ে 4টি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলিরিয়া সাহেব যে প্রস্তাবগুলো দিয়েছে আজকে, এই প্রস্তাবগুলো আপনারা মেনে নেন, হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে। এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে আপনারা যে লিখতেছেন কোথেকে পাইছেন জানি না, যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরাকে অ্যালাউ করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন এবং সামনে শরবতের গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমরা 4টি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদেরকে শাসিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান। মানে এই দৃশ্যমানে কার লাভ হবে, কি দৃশ্যমান বললাম কি দৃশ্যমান, এবং এই দৃশ্যমান দেখতে চান কেন বললেন উনি। এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বললো, যে বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে। কোন কথা কি বলেন, তার বাদে কি পান্তাবাদে কি, এটা তো পুরনো কথা। এখন আসিফ নজরুল তো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলছে। উনি তো একবার এক্সপ্লেন করলেন না উনি 9 ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে, মাইলস্টোন স্কুলে, কেন একজন বাংলাদেশের উপদেষ্টা 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন। বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে 9 ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন? এই 9টা ঘন্টা ওনার কি হিসেবে হবে, ওনার ছুটি হিসেবে গণ্য হবে, দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে, না বন্ধু অবস্থায় গণ্য হবে? কিভাবে গণ্য হবে? ওনার 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপুল। কাজে ওনার তো বেতন নেওয়ার অধিকার নাই ওই 9 ঘন্টার, ওনার তো কোনো ভাতা নেওয়ার অধিকার নাই 9 ঘন্টার। 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, জনগণ তাকে বন্দী করেছিল। কাজে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে। কাজে আমি মনে করি
আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্যতা চলছে এবং সেই দৈন্যতার সুযোগ নিয়ে আজকে সরকার ক্ষমতায় আসছে। আপনি আমাকে বলেন তো, কালকের এই মিটিং এ মনির হায়দারের কি দরকার ছিল ওখানে যাওয়ার? উনি তো পলিটিক্যাল অ্যাডভাইজার, উনি তো ওনার তো পলিটিক্যাল অ্যাডভাইজার নাম, উনি বিশেষ সহকারী। কোথায় পেলেন পলিটিক্যাল সহকারী? উনি বলছে বিশেষ সহকারী। পলিটিক্যাল কোথায় পেলেন? বিশেষ সহকারী পদ দিয়ে ওনাকে সংস্কার কমিটিতে দেওয়া হয়েছে, সংস্কার কমিটি দেওয়া হয়েছে বিশেষ সহকারীর পদ দিয়ে। এখানে কেন নিয়ে আসলেন? আলী রিয়াজ কেন কালকে এখানে আসলো? যদি জাতীয় ইস্যু নিয়ে কথা হয়, আলী রিয়াজ কেন এই মিটিং এ থাকবে? তাকে কেন আনা হলে সভাতে? এটা যদি জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে রাজদর্শক কথা হয়, তাহলে সেইখানে পিছনে থাকবে তথ্য সচিব। সামনে কাতারে কেন সে আসলো? সামনে আমরা কি কেবল তির্যক চোখে দেখছি? আমি যদি এভাবে বলি যে জাতির বড় বড় ক্রাইসে পাশের দেশে সর্বদলীয় বৈঠক হয়, আমাদের দেশে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন এটা হয় না। ডক্টর ইউনূস সাহেব করছেন, এটা হতে পারে ভালো জিনিস করছেন, আমরা কেন এভাবে দেখছি না? এটা যদি সর্বদলীয় হইতো আমার কোনো আপত্তি ছিল না, এবং উনি যদি ঘোষণা করতো আমি সর্বদলীয় মিটিং জনসভা বসছি, তাহলে উনি তো বলেন না আপনারা এগুলো যে আপনাদের তেলটা মারেন, তেল মারার কোনো মানে আছে? উনি তো বলছে এই 4টি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ঐক্য দরকার, ঐক্য আপনার দৃশ্যমান ঐক্য দেখান। উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই, উনি তো বলেন নাই। আপনার কোথায় পাইলেন এগুলো ভাই? আপনারা তো এই সরকার, আপনাদের কথাগুলো যদিও সরকার বিরোধিতা করতে চান তো হয়ে যায় দালালি। এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা 4টি দলের নেতাদেরকে ডেকেছি, তো বলে নাই। আমরা তো উনি শান্তিতে নোবেল জয়ী মানুষ, আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি, আমরা তো ভাবছি যে আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের কাঁধের উপরে উনি বোধহয় এটা নিয়ে বসছেন, তা আমরা তো সবাই মনে তাই বিশ্বাস করছি। উনি কি একবার সে কথাটা বলেছেন? এদিকে আমাদের বলেছেন যে আমি আপনাদেরকে তড়িৎ ডেকেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। উনি তো এসে হাস্যরস করতেছেন, উনি হাস্যরস করতেছেন, বাদাম খাইতেছেন, কি রাতে ডিনার খাওয়া কিনা জানি না, খাওয়া দাওয়া করতেছেন। ওনার কাছে কোথাও সিরিয়াসনেস দেখেছেন? ওনার চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি আলী রিয়াজের চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন? তারা তো ফুর্তিতে খাচ্ছে, পানি খাচ্ছে, ফলের রস খাচ্ছে। একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি? মানে এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই? আমরা তো এগুলো চুপ থাকতে চাই, বলতে চাই না। আর বললে সত্য কথাটা বলতে চাই, মুখের উপরে বলতে চাই যেটা সত্যি চাই, আমরা সরাসরি বলতে চাই। এখানে যাটা যা স্পেড বলতে চাই, যেটা অন্যায় অন্যায় বলতে চাই, যেটা ভুল বলতে চাই। তার জন্য যে আমার শিরোচ্ছেদ হবে। আপনি কি কারণে, কি যুক্তিতে আপনি বলতেছেন খুব বড় মহিমান্য উপন্যাস লিখতেছেন, কাব্য লিখতেছেন, উনি জাতীয় সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক পাশে বসেছেন। ধাপ্পাবাজ। এবং আপনাদেরকে ধাপ্পা দেওয়া কত সহজ। মুনিয়া সাহেব, আপনারা কখন যে কি কারণে আপনারা লেখেন, এই দেশের সাংবাদিকরা তো সারাদিন লেখেন পত্রিকার কাটতির জন্য, আমাদের কাটতি বাড়বে এই জন্য আমরা লেখেন। আপনি সত্য লেখেন? আপনি কি আপনি সিনিয়র সাংবাদিক কি করে বললেন যে উনি জাতীয় সমস্যা আলোচনা করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে এত বসছেন? এটা কিভাবে চিন্তা করবো যে আমার 30টা সন্তানের লাশ আমার কাঁধে, আমি এসব অন্য কিছু নিয়ে বসছি? এটা কে চিন্তা করবে? একটা সুস্থ মানুষের চিন্তা করবে? আমরা তো সবাই মনে বিশ্বাস করছি। কারণ আপনি সরল মানুষ তাই, কিন্তু শয়তান শয়তানের মতো চিন্তা করে। শয়তান যারা তারা শয়তানের মতো চিন্তা করে। আপনি বলে ঐক্যের কথা বলছেন, যদি উনি রাজনৈতিক ঐক্যের কথা বলে থাকেন তাহলে 4টি দলকে কেন ডাকলেন? উনি বললে কি কালকে সব দল আসতো না? আপনি যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে 58টি, আপনি 58টি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই, আমরা 4 জনকে পেয়েছি, বাকিরা আসে নাই, এটা হলে বলতেন। এই চয়েসটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। ধরেন 4 জনকে আপনি ডাকছেন, ঠিক আছে,
বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন, তাদের অনেক সমর্থক মোটামুটি দেশে। কেন ঠিক আছে ভাই, কেন ঠিক থাকবে? কেন ঠিক থাকবে? আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, কি কারণ রাখলেন না? কোন মানদণ্ডে আপনি 4 জনকে আলাদা করেছেন? কোন মানদণ্ডে? কোন দৃষ্টিভঙ্গিতে? এইটাই তো বৈষম্যপূর্ণ, এইটাই তো বৈষম্যপূর্ণ। আপনি আন্দোলন করে বৈষম্য করে আসছেন, আপনি 4টাকে কেন আপনি আলাদা ব্রাহ্মণ বানাবেন? 4টা ব্রাহ্মণ কেন? আমরা এই 4টায় খুব পছন্দ করি, তার মধ্যে এনসিপি কে বেশি পছন্দ করি। এই ক্যাটাগরিতে এনসিপি কিভাবে 4 নাম্বার দল তাইলে? তাহলে এই জন্য বলেন যে আপনি এনসিপি কে আপনি 4 নম্বর কম না আনলেন, তাহলে এইগুলা প্রশ্ন করেন। এগুলো তো ঠিক আছে বলেন ভাইয়া, আপনি তো ঠিক আছে, তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে। আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে? আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা, বিএনপি কে ডাকা ঠিক হয়েছে, আপনি যে দুপুরটাকে বলছেন ঠিক হয়েছে, তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে, ছেড়ে দিবে আপনার ইউটিউবে, যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা, জামাতকে ডাকা ঠিক হয়েছে। কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন, আপনি জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলো? জনাব ডক্টর ইউনূস। উনি জাতিকে বিভক্ত করলেন, 4 ভার্সেস 10 ভার্সেস আরো বাকি দল রয়ে গেছে। উনি তো বিভক্ত করলেন, ফার্স্ট গ্রুপ 4, পরবর্তী গ্রুপ 10, তার পরবর্তী গ্রুপ কয়টাকে ডাকেন কালকে পরশু দেখি। তো উনি তো অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন, আবার বলছেন ঐক্য। তো ঐক্য মানে কি? ঐক্য মানে সবাই আসতে হবে, আর ঐক্য মানে উনি তো ঐক্য হইতে হবে, উনি তো বলতে হবে আমি এদের সঙ্গে আছি, আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে আছি। সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে, বা কি মজা, উনার সঙ্গে সবাই থাকতে হবে। উনি কেটরে বাবা, ক্ষমতায় বসছেন বলে আপনি দরার সরা জ্ঞান করেন। আমরা তো জানি যে এনসিপি ওনার স্নেহের দল, আমরা জানি যে এনসিপি ওনার স্নেহের দল, এগুলো তো এনসিপির সঙ্গে পরামর্শ করে উনি করেন বলে শোনা যায়। জানেন, আপনি জানেন, এটা তো ব্যাপার না, আপনি জানতে অনেক কিছুই, আপনি জানার তো কোনো মুখ্য বিষয় না। প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন, নীতির প্রশ্ন। এখানে আপনি কারোর প্রতি এক্সট্রা কোনো প্রিভিলেজ দেখাতে পারেন না, আপনি শপথ নিয়েছেন, কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না, এটা হলো আপনার শপথের প্রশ্ন। আপনি করতে পারেন না। আপনাকে আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন আর বিএনপির সঙ্গে সভা করতে বসছেন, এক জিনিস না। আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন, বিএনপি জামাতের সঙ্গে বসছেন, এটা এক কথা নয়। রাজনৈতিক দল মানে সবাই, প্রতিটা দল। এবং সেখানে বলতে পারেন যে আমরা আওয়ামী লীগকে ডাকি নাই, আমরা কমিউনিস্ট পার্টিকে ডাকি নাই, আমরা ইনু জাসদকে ডাকি নাই, এরা স্বৈরাচারী দল, এদিকে আমরা ডাকি নাই। ভেরি গুড, বলে দেন, ব্রেকেট করে দেন যে আমরা 58টা দলের মধ্যে এই 8 জনকে ডাকি নাই, এই 9 জনকে ডাকি নাই, এই 9 জনকে মনে করি আমরা বর্তমান বাংলাদেশের পক্ষে না, তারা বৈষম্য আন্দোলনের স্পিরিট বহন করে না, অতএব আমরা 8 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে দেখেছি। তার মধ্যে 2 জন আসছে, 3 জন আসছে, 5 জন আসছে, সেটা অন্য পয়েন্ট। কিন্তু আপনি কি করে ডিভাইড করলেন? আপনি কি করে 10 জন 4 জন ভাগ করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোথায় ক্ষমতা? আবার ঐক্যের কথা বলেন প্লিজ, প্লিজ। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, ছোট 1 মিনিটে যদি আপনি এটা একটা আপনার প্রতিক্রিয়া, যে ওনারা আধা ঘন্টার জন্য একটা আর্থিক সহায়তা চেয়েছিলেন উত্তরা মাইলস্টোনের বাচ্চাদের জন্য, প্রধান উপদেষ্টা নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে, এবং এটা আধা ঘন্টা পরে ওনারা তুলে দিয়েছেন। কি মনে হয়েছিল? হঠাৎ কি টাকার সমস্যা সরকারের আমাদের, নাকি এটা দেওয়ার পরে ওনারা ব্যাপক সংখ্যক টাকা পেয়ে গেছেন? এইটা কি আপনার চোখে পড়েছে? না শোনেন, এই দলে তো অনেক ধান্দাবাজ ঢুকে গেছে, এটা সরকারি কোনো পদক্ষেপ না, এটা কোনো ধান্দাবাজ সুযোগ নিয়েছিল, ধান্দাবাজের অ্যাকাউন্ট দিয়ে আসে চেয়েছিল। আমরা তো এই দেশের মানুষ তো হলাম কি হুজুকে মাতি, আমরা হুজুকে মাতি, আমরা কোন হুজুর কত কথা বললো, সত্য না মিথ্যা বললো মানে না, দৌড়ে গিয়ে লাফায় পড়ি। এখানে একজনের সুযোগ নিয়ে নিছে, একটা অ্যাকাউন্ট দিছে, আর জানে হুজুকে বাঙালি, হয়তো টাকা দিয়ে দিবে, হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়তো কয়েক লক্ষ টাকা হয়তো পাওয়া গেছে, তারা হয়তো তাদের টার্গেট পুরো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। তারা আমাদের কতগুলো যারা সারাদিন হারাম কামাই করে, বুঝছেন না, তারা কি করে সারাদিন ওই জাকাত দেওয়া নিয়ে, ফিতরা দেওয়া নিয়ে পাগল থাকে, চুরি করে যে ঘুষ খেয়ে কামাই করে এটা বলে না, কিন্তু কামাইটা দেখায় জাকাত দিয়া, ফিতরা দিয়া, দান করে, দানবী এই করে। এই কতগুলো বাচ্চারা আছে যে সরকারি অ্যাকাউন্ট দেখলে লাফায় টাকা দিয়ে বলবে আমি দিয়েছি, কতগুলো ব্যাংক আছে চুরের বাচ্চারা, এগুলা করে। তখন কি করবেন বলেন?
আপনি বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে, ওই শুয়ারের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে যে ত্রাণ দিবে? ওই সারা বাপের টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনার 25 কোটি টাকার ফান্ড তৈরি করবে, ওইটাকে বাপের টাকা বলেন? বাংলাদেশ ব্যাংক ফান্ড ক্রিয়েট করে কে? বাংলাদেশ সেক্রেটারি বডি, সে কি করে ফান্ড তৈরি করবে? এটা তো ঘুষ, এটা দুর্নীতি। এটাকে খুশি করবে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে? ওই হালুয়া পুঁতে এটা বুঝে না, এইটুকু বুদ্ধি ওর হয় নাই। বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা, IMF মারা, এটা বুঝে না। ইটস করাপ্ট প্র্যাকটিস, ইটস করাপ্ট প্র্যাকটিস। তুমি বেটা ত্রাণ তহবিল বানাও, ত্রাণ তহবিল বানায় বিভিন্ন ব্যাংকের থেকে তুমি টাকা উঠে গেছো, আর সব করে ব্যাংকগুলো তোমাকে টাকা দিচ্ছে। এগুলো বললে তো আবার আপনারা খুশি অখুশি হবেন। IMF এর লোক, ওয়ার্ল্ড ব্যাংকের লোক দালালি করে আর সারা বছর জীবন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে আসছো। এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো। আপনার কতগুলো জিনিস স্পষ্ট করতে হবে, সুস্পষ্ট বলতে হবে। ব্যাড ইজ ব্যাড, গুড ইজ গুড। আজকে জামাত ইসলাম এত বড় জনসভায় গিয়ে আহ্বান জানাইলো, আহ্বান জানাতে গিয়ে উনি হার্ট ফেল করার মতো অবস্থা পড়ে গেছেন যে আমাদের আরেকটা লড়াই বাকি আছে। সেই লড়াইটি হলো দুর্নীতির বিরুদ্ধে। আপনারা যে সময় রাজনৈতিক দল যারা ওনার সঙ্গে দেখা করতে গেছেন, ওনার সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা ওনার সঙ্গে আছি। উনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই উনি কাকে মিন করছেন, কার বিরুদ্ধে মিন করেছেন? আমি তো মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ, সরকার সহ, আর্মি, সেনাবাহিনী, নেভি সবাই একযোগে, ছাত্র যুবক সবাই এই ডক্টর শামসুল রহমান সাহেবের আহ্বানে সাড়া দেওয়া উচিত। সবাই একযোগে তারা হাত শক্তিশালী করা উচিত যে হ্যাঁ, আমাদের দ্বিতীয় লড়াই শুরু হয়ে গেছে। আমরা দ্বিতীয় লড়াই এই দেশে দুর্নীতির বিরুদ্ধে শুরু করেছি। আসেন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের একাত্মতা ঘোষণা করা দরকার ছিল। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। কাজে আমাদের তো দরকার ছিল। কই আমরা কেউ বলছি? আজকে ওনার সে লড়াইয়ের আহ্বানটা আজকে কোথায় হারিয়ে যাচ্ছে? সকল দুর্নীতিবাজরা এখন চুপ করে যাচ্ছে। এই লড়াইটা তো শুরু করতে হবে আমাদেরকে। এই লড়াইটা জামাত ইসলাম শুরু করে, আমার মনে হয় সকল রাজনৈতিক দল জামাত ইসলামকে শক্তিশালী করা উচিত যাতে এই লড়াইটা আমরা করতে পারি। তারপর ক্ষমতায় কে যাবে না যাবে পরের কথা। আগে তো আমরা দেশকে দুর্নীতি মুক্ত করি, দুর্নীতি দূর করি। এবং জামাতের আমি যে ডাক্তার দিয়েছেন, ডাক্তার দিতে গিয়ে জেনে উনি এত ভয় পেয়ে গেছেন যে জানি কার বিরুদ্ধে বলতেছি। এই দুর্নীতিবাজরা তো অনেক বেশি শক্তিশালী, তারা জানি কি করেন। উনি হতবিহ্বল হয়ে গেছেন, উনি ধরে রাখতে পারেন নিজেকে, পড়ে গেছেন একবার না দুইবার। তারপরে উনি বলেছেন উনি শহীদ হইল, ওনার সে লড়াই অব্যাহত থাকবে। আমি মনে করি আমাদের সবাইকে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত। আমাদের লড়াইটা সমাপ্ত করা উচিত। নির্বাচন হোক, যাই হোক, সবকিছু পরে হবে। আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হোক। আসেন সবাই মিললে সেই লড়াইটা নেতৃত্ব দেই, সবাই মিললে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করি। এই লড়াইয়ে যারা জয়লাভ করবে তারাই আগামীতে ক্ষমতা যাওয়ার অধিকার রাখে বলে আমি মনে করি। রাজনীতির সমীকরণে ফেলে এগুলোকে যদি বিশ্লেষণ করা হয়, একটি বার্তাই সামনে আসে, তা হলো হয়তো প্রফেসর ইউনূসের দিন ফুরিয়ে আসছে, রাষ্ট্র ক্ষমতায় বাঁচতে শুরু করেছে তার বিদায় ঘণ্টা। আপনারা খেয়াল করুন, লন্ডন থেকে যখন তিনি ফিরে এলেন জুন মাসে, আসার পরে হঠাৎ করে জামাত এবং এনসিপি তার উপরে খেপে গেল, অনেক ক্ষোভ প্রকাশ করলো। এই ক্ষোভ তিনি কি করে ম্যানেজ করেছেন এটি আপনারা দেখেছেন, আমরা দেখেছি। বাতাসে সেনা হস্তক্ষেপের কথা মাঝে মাঝে শোনা যায়, এটা কিছুতেই প্রত্যাশিত না। তবু যদি ঘটে, অনেকে মনে করেন এই সেনা প্রধান দিয়ে কিছু হবে না। তবে এত গ্যারান্টি দেওয়ারও আসলে কিছু নেই। ওয়াকার তার নিয়োগকর্তা এবং আত্মীয় শেখ হাসিনাকে যেভাবে খেলা দেখিয়েছেন, ইউনূসকে যে দেখাবেন না এমন গ্যারান্টিও কিন্তু দেওয়া যায় না। মানে এটি বিশ্লেষকদের অনেকে কিন্তু এমন বলে থাকেন। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলেছেন, অন্য বাহিনী প্রধানদের সঙ্গেও তার সম্পর্ক, তার বাহিনীতেও তার ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। তা রাষ্ট্রপতির সমর্থন কাজে লাগিয়ে সেনাপ্রধান কি প্রধান উপদেষ্টার জন্য বিপদ তৈরি করতে পারেন? এমন আলাপ, এমন আশঙ্কা কিন্তু মাঠে উচ্চারিত হয়। সবচেয়ে বড় কথা হলো, সাধারণ মানুষ ক্রমশ বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছে ইউনূসের উপর। গত আগস্টে মানুষ ভেবেছিলেন প্রফেসর ইউনূস গণতন্ত্র ফেরাবেন, একটা স্বপ্নের দেশ গড়বেন, এমন প্রত্যাশার কথা তিনিও মানুষের মনে গেঁথে দিয়েছিলেন। কিন্তু খুব দ্রুত সেই আশাগুলো হতাশায় পরিণত হয়েছে। গত 30 এপ্রিল একটি কথা মনে করিয়ে দিয়ে, বাংলাদেশের ইসলামপন্থী কয়েকটি দল একটি সেমিনারে অংশ নিয়েছিল। সেখানে তারা বক্তৃতা করতে গিয়ে নারী সংস্কার কমিশন বিষয়ের রিপোর্ট নিয়ে বলেছিল, ইউনূসের সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছিল এই বলে
পালানোর জন্য 5 মিনিটও সময় পাবেন না। অর্থাৎ প্রফেসর ইউনূসের কাঁধের কাছে এক ধরনের নিঃশ্বাস কিন্তু আছে, ছিল, আছে, সামনে এটি আরো হয়তো ভয়াবহ হতে পারে। একটু দেখি সম্প্রতি গোপালগঞ্জের ঘটনা যেভাবে মোকাবিলা করেছে সরকার, ধারণা করি অনেক অচেনা বিপদ আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্য দিয়ে। ইতিমধ্যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হরতাল ডেকেছে। এটা হতো না, আমার মনে হয় এত দ্রুত হতো না, সরকারই তাদেরকে এত দ্রুত মাঠে নামতে উস্কে দিয়েছে বলে আমি মনে করি। আমি আগেও বলেছি, আমার অনেক কন্টেন্টে ভিডিওতে বলেছি, সরকার গোপালগঞ্জে যা করেছে তা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। কেন বলেছি? আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো একটি দল। সেই অবস্থায় তারা এই হরতাল সহ বিভিন্ন ইস্যুতে গোপালগঞ্জে যে খেলা দেখালো তা সামাল দিতে প্রফেসর ইউনূসকে পুরো রাষ্ট্র শক্তি ব্যবহার করতে হয়েছে। 144 ধারা জারি করতে হয়েছে, কারফিউ দিতে হয়েছে, গণগ্রেফতার করতে হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা করেনি সরকার। কতজনকে মেরেছে, কতজন গুম হয়েছে অভিযোগ আছে, এটি আমি বলছি না। কত হাজার মামলা দিয়েছে, কারাগারে পাঠিয়েছে কত শতকে, এটি তো গণমাধ্যমে কিছু এসছে, সোশ্যাল মিডিয়ায় অহরহ আমরা দেখছি। এর যে কি প্রতিক্রিয়া হবে এটি নিয়ে আসলে সরকার ভাবেনি। কেন? আপনি দেখুন যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল, যাদের বড় কোনো নেতা নেই দেশে, এনসিপির নেতাদের যে দৌড়ানি দিয়েছে গোপালগঞ্জে, প্রাণ ভয়ে তারা সেনাবাহিনীর এপিসিতে চড়ে গোপালগঞ্জে ছেড়েছে। কক্সবাজারের ঘটনাও সুখকর নয়, আরো 2-1টি জেলায় এনসিপির নেতারা প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে পড়ছে। সরকার অভিযোগ করছে গোপালগঞ্জের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরাই এনসিপিকে দৌড়ানি দিয়েছে বা তাদের এই সভামঞ্চ ভেঙেছে, তাদেরকে বাধা দিয়েছে। এটা যদি সত্যি হয়, আমি আবার বলছি, সরকারের এই চিন্তা যদি সত্যি হয়, তাহলে তো ধরে নিতেই হবে আরেকটা বিপ্লব হয়তো কাছাকাছি। এটাও তো বিদায় ঘন্টার আলামত হতে পারে। কেন ভাববো না? রাজনীতি যখন করব সকল দিকটাই ভাবতে হবে। গত বছরের জুলাই আন্দোলনের কথা মনে করুন। ছোট ছোট আন্দোলন কিভাবে বৃহৎ আকার ধারণ করেছিল। তেমন পরিস্থিতি আবারও হলে কে ঠেকাবে? পুলিশ না সেনাবাহিনী? সচিবালয়ের ভেতরে গতকালকে ছাত্ররা ঢুকে বিক্ষোভ করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামাল দিতে পেরেছে? অনেককে আহত করেছে, 1জন বা 2জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে, জানি না এটি সত্যি কিনা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তারা। প্রফেসর ইউনূসকে এসব দাবি শুনতে পান? আরো বুমেরাং হচ্ছে আরেকটা জিনিস, রাষ্ট্রীয় শোকের দিন 4 দলের সঙ্গে বৈঠক করতে গিয়ে যে হাস্যোজ্জ্বল ছবি এবং ভিডিও মানুষকে দেখানো হয়েছে, মানুষ দেখেছে, এটি মানুষকে আরেক দফা ক্ষুব্ধ করেছে। আসলে সময়টা এখন ভালো যাচ্ছে না প্রফেসর ইউনূসের। 4 দলের সঙ্গে বৈঠকটি আওয়ামী লীগ ঠেকাও প্রস্তুতি মিটিং বলে মনে করছেন বিশ্লেষকরা। তার মানে প্রফেসর ইউনূস বুঝতে পারছেন হয়তো তার কাছে গোয়েন্দা তথ্য আছে, যে আওয়ামী লীগ ফিরছে। তাই তিনি ঐক্যতান শুনতে চাচ্ছেন, নিজেকে ভরসা দিতে চাচ্ছেন। তার প্রিয় দল এনসিপি এখনো নিবন্ধন পায়নি। কোথাও মিছিল মিটিং করতে গেলে তারা মানুষের তাড়া খাচ্ছে। পুলিশ আর্মি লাগে, সেই দলের নেতাকে ইউনূস সাহেব পাশে দাঁড় করিয়ে ছবি তোলেন। এগুলোও তাকে বিপদে ফেলবে বলে আমি মনে করি। এদিকে শেখ হাসিনার হুঙ্কার অব্যাহত রয়েছে, এটি হয়তো স্বাভাবিক। গোপনে তার কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও শোনা যায়। হাসিনার ডাকে একবার যদি তার কর্মীরা মাঠে নামেন, কতটা সামাল দিতে পারবে সরকার এবং সেনাবাহিনী? এসব কারণেই অনেকে বলছেন ইউনূসের বিদায়ের ঘণ্টা হয়তো বাজতে শুরু করেছে। ডিজিটাল মিডিয়ায় সরকার এবং ইউনূস বিরোধী প্রপাগান্ডা হঠাৎ করেই যেন বেড়ে গেছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমার এই কথাগুলোকে বিরুদ্ধাচরণের জায়গা থেকে দেখবেন না, বিবেচনা করুন, চিন্তা করুন, সেটি হয়তো কাজে লাগবে। আমরা যদি একটু দেখি, দেশের পরিস্থিতি কিন্তু এখন ভালো নয়। অর্থনীতি বলুন, আইন শৃঙ্খলা বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো আশার খবর নেই। বিনিয়োগ নেই, বেকারত্ব বাড়ছে হু হু করে। প্রফেসর ইউনূসের যে 3-0 থিওরি, তার ভিতরে একটি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। সেই শূন্য তত্ত্ব কিন্তু মুখ থুবড়ে পড়েছে। বেকারত্ব কিভাবে বাড়ছে, প্রতিটি পরিসংখ্যান সে কথা জোরে সোরে বলছে। মার্কিন স্বার্থ দেখতে গিয়ে ইউনূস সরকার বাংলাদেশের অর্থনীতি যেমন ডুবিয়েছে, তেমনি ইউনূসের বিরুদ্ধে উঠছে দেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার চেতনা মুছে ফেলার উদ্যোগে তার সীমাহীন নীরবতা, নাহিদ, হাসনাত, সার্জিসদের স্বপ্ন বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে জুলাই সনদ নিয়ে আসা এবং বাংলাদেশকে ইসলামিক দেশে পরিণত করা।
এসব বাংলাদেশের সিংহভাগ মানুষ মেনে নিতে পারছেন না, ভালোভাবে নিচ্ছেন না। শিক্ষার্থীরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। সেনাবাহিনীকে তারা মানছে না, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সেনাবাহিনীরই সামনে। সেনাবাহিনী অসহায়, কিছু করছে না বা করতে পারছে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আওয়াজ উঠছে এখানে সেখানে।